আমার নাম রুনা। আমার বিয়ে এমন একটি পরিবারে হয়েছিল যেখানে আমার স্বামী আর আমার শ্বশুর ছাড়া আর কেউ ছিল না। যখনই সম্পর্ক আমাদের বাড়িতে এসেছিল তখন আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। আজকাল কে না চায় যে কম সদস্যের পরিবারে মেয়ের বিয়ে হোক, কিন্তু দুঃখের বিষয় ছিল আমার বিয়ে গ্রামে হয়েছিল। আমি শহরের পড়াশোনা করা মেয়ে ছিলাম এবং শহরেই বিয়ে করতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমার বিয়ে কোনো ধনী পরিবারের ছেলের সঙ্গে হোক, এবং শুনেছিলাম যে এই ছেলেটি ভালো চাকরি করে। আমাকে জানানো হয়েছিল যে ছেলেটি শহরে চাকরি করে কিন্তু গ্রামে থাকে। সে তার গাড়িতে করে সকালে শহরে যায় এবং রাতে ফিরে আসে। এটা শুনে আমার মন শান্তি পেয়েছিল যে আমাকে আমার পিতৃগৃহ থেকে বেশি দূরে থাকতে হবে না। ছেলেটি দেখতে খুব স্মার্ট এবং পড়াশুনো করা ছিল। তার পরিবারে শুধু দুজন লোক ছিল, আমার শ্বশুর আর আমার স্বামী। আমাকে জানানো হয়েছিল যে আমার শ্বশুরের চোখে দৃষ্টি প্রায় 2 বছর আগে চলে গিয়েছিল। তার চোখে ছানি পড়েছিল এবং সময়মতো চিকিৎসা না হওয়ার কারণে তার দৃষ্টি পুরোপুরি চলে যায়। এই সম্পর্ক আমাদের জন্য ভালো ছিল এবং কোনো কারণ ছিল না এটা প্রত্যাখ্যান করার, তাই আমার বিয়ে খুব সহজেই হয়ে গেল। আমি আমার স্বামীর সঙ্গে শ্বশুর দাঁড়িয়ে এলাম। বিয়ের প্রথম দিন গ্রামটির সব মহিলারা আমাকে ভালোভাবে অভ্যর্থনা জানায়। আমাকে চারপাইতে বসিয়ে সবাই উপহার দেয়। শ্বশুরবাড়ির বিবাহের রীতিনীতি এবং অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লেগেছিল। আমি আমার শ্বশুরের আশীর্বাদ নিলাম এবং বাড়ির কাজ করতে শুরু করলাম। তিনি আমাকে বৌমা বলে ডাকতেন। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু যখনই আমি কাজ করতে করতে তার দিকে তাকাতাম মনে হতো তিনি আমাকে ঘুরে দেখছেন। পরে মনে পড়ত যে তিনি তো দেখতে পান না। এই চিন্তা বারবার আমার মাথায় আসত, কিন্তু পরে ভুলে যেতাম যে তিনি অন্ধ। আমাদের বাড়িতে গ্রামের মহিলারা আসত এবং কিছুক্ষণ কথা বলে চলে যেত। আমার শ্বশুর বলতেন যে গ্রামের মানুষ খুব ভালোবাসার এবং মায়ার। আমার শ্বশুর তার ঘর থেকে বের হতেন না, আর আমরা দুজন দিনভর একা থাকতাম। আমার স্বামী আমাকে বিয়ের রাতেই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাকে তার বাবার যত্ন নিতে হবে। আমার শ্বশুরের চোখে দৃষ্টি চলে যাওয়ার পর তিনি বাড়িতেই থাকেন শুরু করেন। আগে আমাদের বাড়িতে এক কাজের মেয়ে ছিল, যে এখন কাজ ছেড়ে চলে গেছে। তখন থেকে বাড়ির কাজের ঝামেলা বেড়ে গিয়েছিল। পাশের এক মেমোশাই এসে রান্না করে দিতেন, কিন্তু এই ব্যবস্থা চিরকাল চলতে পারে না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমার খুব প্রশংসা করেছিলেন এবং আমি তাকে আশ্বাস দিয়েছিলাম যে আমি তার বাবার সব সময় যত্ন নেব। সকালে উঠে প্রথমে আমি আমার শ্বশুরের জন্য নাস্তা তৈরি করতাম। প্রথমে আমার স্বামী বাজার থেকে নাস্তা নিয়ে আসতেন এবং আমাকে বিশ্রাম করতে বলতেন, কিন্তু এখন আমি বাড়ির সব কাজ নিজে হাতে নিয়েছি, কারণ এই বাড়িতে আর কোনো মহিলা নেই। আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আমি বাড়ির সব কাজ নিজেই করব। আমার কথা শুনে আমার শ্বশুর আর স্বামী খুব খুশি হয়েছিলেন। আমার স্বামী বলেছিলেন যে আমাদের বাড়ির জন্য এমন মেয়ে দরকার ছিল। তিনি বলেছিলেন যে আমি শুধু সুন্দরী নয়, বরং বুদ্ধিমতীও। নাস্তার টেবিলে আমি সবার জন্য নাস্তা পরিবেশন করেছিলাম এবং আমার শ্বশুরকে নিজের হাতে নাস্তা দিয়েছিলাম। আমার স্বামীও তার বাবাকে নিজের হাতে নাস্তা ছাইয়ে দিয়েছিলেন। আমার স্বামী ধীরে ধীরে আমাকে দেখে মুচকি হাসছিলেন। যখন আমার স্বামী বাড়িতে থাকতেন না, তখন আমি বাড়ির কাজ দোপাট্টা ছাড়া করতাম। আমার মনে হতো বাড়িতে কেউ নেই এবং শ্বশুরও দেখতে পান না, তাই আমি যে কোনো অবস্থায় কাজ করতে থাকতাম এবং শ্বশুরের সামনে আসতাম। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন এবং তার অভ্যাসও খুব ভালো ছিল। মাঝে মাঝে আমার খুব দুঃখ হতো যে কত ভালো মানুষের চোখে দৃষ্টি কিভাবে চলে যেতে পারে। আমার শ্বশুরের মুখে সবসময় হাসি থাকত। একবার আমার স্বামী আমাকে বলেছিলেন যে আমার পিতাজি খুব সৎ মানুষ, গ্রামে কেউ তাকে খারাপ বলতো না। তিনি সবসময় লোকজনকে সাহায্য করেছেন এবং সবাই তার খুব সম্মান করে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনার পিতাজির চিকিৎসা করেননি কেন। আমার স্বামী বলেছিলেন তখন আমার শহরে খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই আমি কিছু সপ্তাহের জন্য সেখানে ছিলাম। পিতাজি চাননি আমাকে তার সমস্যার কথা বলে চিন্তিত করতে। তিনি আমাকে কিছুই বলেননি এবং ধীরে ধীরে তার দৃষ্টি চলে গেল। যখন আমি অনেকদিন পরে বাড়ি ফিরলাম, তখন আমাকে বিষয়টা জানানো হয়। যদি তিনি আমাকে সমাজমতো জানাতেন, তবে আমি তাকে শহরে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাতাম এবং হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন। কিন্তু তিনি তো তার চিকিৎসা না করানোর জেদ ধরে রেখেছিলেন। আমার স্বামী বলেছিলেন যে পিতাজিকে ডাক্তারের কাছে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পিতাজি প্রতিবার মনে করতেন। তিনি বলেছিলেন আমার বয়স হয়ে গেছে, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি, এখন তোমার জীবনের সময় এসেছে। তুমি বিয়ে করো এবং নিজের জীবন জিও। আমার কি হবে? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। পিতাজি বলেছিলেন চিন্তা করো না, আমি দেখতে পাই না কিন্তু শুনতে পাই এবং তোমাকে অনুভব করতে পারি। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই এবং চাই যে তোমার জীবন সুখী হোক। আমার স্বামী বলেছিলেন যে পিতাজির সব কাজ এখন আমার দায়িত্ব। আমি আমার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমার থাকা পর্যন্ত বাড়িতে কোনো সমস্যা হবে না। আমি আমার শ্বশুরের পুরানো ছবি দেখেছিলাম, যেখানে তার চোখের দৃষ্টি ছিল এবং আমার শাশুড়ি তখন জীবিত ছিলেন। আমার শাশুড়ি খুব সুন্দরী ছিলেন এবং আমার শ্বশুর তার যুবক বয়সে খুব হ্যান্ডসাম ছিলেন। একদিন আমার শ্বশুর বলেছিলেন, দেখো বৌমা, আমার কপালে কি লেখা আছে, যে আমি আমার বৌমাকে নিজের চোখে দেখতে পারি না আর না তাকিয়ে আশীর্বাদ দিতে পারি। আমি বলেছিলাম, শ্বশুরি কোনো সমস্যা নেই, আপনি এইভাবেই আমাকে আশীর্বাদ দিতে পারেন।
বিয়ের কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন আমার স্বামীকে কিছুদিনের জন্য শহরে থাকতে হলো। আমি তাকে বলেছিলাম যে তুমি আমাকে পিতৃগৃহে রেখে দাও, কিন্তু আমার স্বামী বললেন আমি তোমাকে এইভাবে পিতৃগৃহে রেখে যেতে পারি না, কারণ এখানে পিতা আছেন, তার সেবা কী করবে। আমার স্বামী চলে গিয়েছিলেন এবং যাবার সময় বলেছিলেন আমার পিছনে বাবার খেয়াল রেখো, তাকে নিজে হাতে খাওয়াও এবং তার কাপড়ও বদলাও। খাওয়ানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কাপড় বদলানোর কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি আমার স্বামীকে বললাম কাপড় বদলানো আমার ঠিক মনে হচ্ছে না। আমার স্বামী বললেন তুমি তো জানো বাবা দেখতে পান না, ধরো তোমার বাবার ক্ষেত্রেও এমন হতো এবং দেখাশোনার কেউ না থাকতো, তবে তুমি কি তোমার বাবার খেয়াল রাখতে না? আমি বললাম এমন কথা কেন বলছো, ঈশ্বর না করুক এমন কিছু হোক। আমার স্বামী বলেছিলেন এই জন্যই বলছি যে তুমি বাবার সব কাজ করো। স্বামী চলে যাবার পর আমার শ্বশুর আমাকে ডেকে বললেন বৌমা বৌমা বলে আমাকে ডাকলেন। আমি দৌড়ে তার ঘরে গেলাম। আমার শ্বশুর ধুতি এবং গেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ছেলে চলে গেছে? আমি বললাম হ্যাঁ, আধ ঘন্টা আগে বেরিয়েছেন। তিনি বললেন ঠিক আছে, তবে তুমি আমার শার্টটা তুলে দাও। শার্টটি বিছানার পাশে ঝুলছিল। আমি তার শার্টটি তাকে দিলাম। তিনি কোনোতে শার্টটি পরলেন, কিন্তু বোতামগুলো উল্টোপাল্টা লাগাচ্ছিলেন। আমি বললাম আপনি ছেড়ে দিন, আমি বোতামগুলো লাগিয়ে দিচ্ছি। আমার শ্বশুর হাসছিলেন এবং হঠাৎ তার হাত আমার কোমরে লাগলো। আমি তাকে শার্টটা পরিয়ে দিলাম এবং তারপর তিনি বললেন বৌমা একটু আমার হাতগুলো দাও। আমি বললাম কেন বাবা, কি হয়েছে? তিনি বললেন দাও তো একটু। ভে ভে আমি তাকে আমার হাত দিলাম। আমি ভাবছিলাম কেন তিনি আমার হাত ধরতে চান। তিনি আমার দুই হাত নিজের হাতে ধরে বললেন তোমার অনেক ধন্যবাদ, তুমি আমাদের ঘরটা খুব ভালোভাবে সামলেছ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো তোমার মতো গৃহস্থালী সামলাতে পারত না। আমার শ্বশুর আমার হাতগুলো শক্ত করে ধরে রেখেছিলেন। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি বললেন বৌমা এখানেই থাকো, এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমি তোমাকে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এরপর তিনি বললেন ভগবান আমাকে কোনো মেয়ে দেননি, যদি আমার মেয়ে থাকতো তাহলে হয়তো সেও আমার মতো সেবা করত না। শারদার মৃত্যুর পর আমার খুব খারাপ লেগেছিল, কারণ সে আমার সঙ্গী ছিল এবং খুব খেয়াল রাখত। আমাদের ঘরের একমাত্র মেয়ে ছিল সে। আমার ছেলে আর আমাকে ছেলে চলে গিয়েছিল, কিন্তু তারপরে সব দায়িত্ব আমার ছেলের কাঁধে এসে পড়ল এবং তারপরে তুমি এসে সামলে নিলে। আমি বললাম আপনি কারোর উপর বোঝা নন, আমার উপর তো মোটেই না। আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে মেয়ের বলেই ভাবুন। আমার কথা শুনে তিনি হাসলেন এবং বললেন তুমি খুব ভালো এবং আমার অনেক খেয়াল রাখো, কিন্তু তিনি তখনও আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। আমি বললাম বাবা আমার হাত ছেড়ে দিন, আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। আমার শ্বশুর আমার হাত ছেড়ে দিলেন এবং আমি তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেলাম। সময় যত গোড়াচ্ছিল আমার শ্বশুরের আচরণ কিছুটা অদ্ভুত হয়ে উঠছিল। আমার স্বামী প্রায় 1 বা 2 মাসের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কাজের সিজন আর তাকে সেখানে থাকতে হবে। এই সময় আমার শ্বশুর আমার সাথে খুব বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিলেন। এখন তো তিনি আমাকে ডেকে বলতেন একটা শার্ট পরিয়ে দাও, বোতামগুলো ঠিকমতো লাগছে না, বা আমার মাথায় তেল মালিশ করে দাও এবং আমার পা টিপে দাও। বিয়ের আগে ভেবেছিলাম আমার শ্বশুরবাড়িতে শুধু আমার স্বামী আর শ্বশুর থাকেন, তাই আমাকে তেমন কাজ করতে হবে না, কিন্তু আমার শ্বশুরের কারণে আমি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। সারাদিন শুধু কাজ আর কাজ করতে হতো, বিশ্রাম করার সুযোগই নতো না। একদিন আমি বিশ্রাম করার জন্য আমার ঘরে গিয়েছিলাম, তখন হঠাৎ আমার শ্বশুরের চিৎকার শুনলাম। তিনি জোরে জোরে হাসছিলেন। আমি তার ঘরে গেলাম, তখন তিনি বললেন এসো বৌমা, আমার পাশে বসো, দেখো মোবাইলে কত সুন্দর কৌতুক আসছে। আমি বললাম আপনি শুনে যান, আমি বিশ্রাম করতে যাচ্ছি। আমার শ্বশুর বললেন বিশ্রাম তো হবে, বিছানায় শুয়ে পড়ো, বিশ্রামও করতে পারবে আর কৌতুকও শুনতে পারবে। আমি অবাক হয়ে গেলাম যে তিনি আমাকে তার বিছানায় শোয়ার কথা বলছেন। আমি বললাম সারা দিন কাজ করতে থাকি, বিশ্রাম করার পর আমাকে রান্নাও করতে হবে। আমার শ্বশুর হাসতে হাসতে বললেন আমার পাশে বসো আর কৌতুক শোনো, তোমার শরীরও ভালো হয়ে যাবে। আমি উঠে দাঁড়িয়ে বললাম সাবধান, যদি আরেকবার আমাকে বোকা বানানোর চেষ্টা করেন। আমার শ্বশুর হাসছিলেন। আমি তৎক্ষণাৎ আমার ঘরে চলে গেলাম এবং শুয়ে পড়লাম। কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়ি রান্নাই খেতেন। আমার স্বামী বলেছিলেন যে তাকে টাটকা খাবারই দিতে হবে। কিছুক্ষণ বিশ্রামের পরে আমি রান্নাঘরে চলে গেলাম। গরম অনেক বেশি ছিল, তাই আমি ওড়না পরিনি। আমার শ্বশুর তার ঘরের চেয়ারে বসেছিলেন। আমি ঝাড়ু দিচ্ছিলাম এবং হঠাৎ দেখলাম তিনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম আপনাকে কিছু দরকার? তিনি বললেন না মা, আমার কিছু দরকার নেই, শুধু অনুভব করছিলাম যে ঘরে তুমি আছো না কেউ অন্য। আমি বললাম আপনি কি বলছেন, এ বাড়িতে আমাদের ছাড়া আর কেউ নেই তো? তিনি বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না, এবং তারপর তার বিছানায় বসে পড়লেন। রাতে আমি তাকে খেতে দিচ্ছিলাম। খাওয়ার সময় তিনি খুব খুশি থাকতেন এবং মাঝে মাঝে আমার হাত ধরতে লাগতেন। তিনি বলতেন তোমার হাতে রান্না করা খাবার খুবই সুস্বাদু হয়। এখন ধীরে ধীরে আমি তার আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলাম। এখন তার আচরণ আমাকে বিরক্ত করতে শুরু করেছে, কারণ তিনি কোনো না কোনো অজুহাতে আমাকে ছুঁতে চেষ্টা করতেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি করতে চাইছেন।
আমি আমার শ্বশুরের আচরণে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না স্বামীকে তার আচরণের ব্যাপারে কিভাবে বলবো, কারণ আমার শ্বশুর বলেছেন যে তিনি দেখতে পান না। আমি নিশ্চিত ছিলাম যে আমার স্বামী আমার কথা বিশ্বাস করবেন না। এক রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম, দরজা খোলা ছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ মনে হলো কেউ আমার পায়ে গুদগুদ করছে। যখনই দেখলাম এটি আর কেউ নয়, বরং আমার শ্বশুর। আমি তৎক্ষণাৎ ওড়না পরে নিলাম এবং জিজ্ঞেস করলাম, বাবা, আপনাকে কিছু দরকার? তিনি আমার হাত ধরে বললেন, আমি কোনো অন্ধ নই, সবকিছু দেখতে পাই। আমি অবাক হয়ে গেলাম এবং ভয়ও পেলাম। আমি বললাম, আপনি কি বলছেন? আমার শ্বশুর তৎক্ষণাৎ আমাকে ধরে ফেললেন। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার মুখ চেপে ধরলেন। এবং তারপরে যা ঘটেছিল তা কখনোই হওয়া উচিত হলো না। আমি আমার শ্বশুরের কাছ থেকে এমন কিছু আশা করিনি। তিনি মিথ্যা বলেছিলেন যে তিনি অন্ধ, এবং এই কথার সুযোগ নিয়েছিলেন। আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলেন। আমি তাকে বললাম, আপনি আমার সঙ্গে